শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করে বাড়িতে নিরাপদে অবস্থান করছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের যে বিষয় সেটা হলো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে রয়েছে, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে একাদশ শ্রেণীতে, তাদের জীববিজ্ঞান প্রথম পত্র এর 4র্থ অধ্যায় অর্থাৎ অণুজীব, এই অণুজীব বিষয় নিয়ে আলোচনা। তো আমরা আলোচনা শুরু করব। তো আশা করছি তোমরা এই বৈশ্বিক মহামারীর সময় বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, সেই অনুযায়ী প্র্যাকটিস করছো, আমাদের ক্লাসগুলো নিয়মিত ফলো আপ করছো। তো শিক্ষার্থীরা, তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র তথা উদ্ভিদ বিজ্ঞান এই যে অণুজীব অধ্যায়, এই অণুজীব অধ্যায়ে এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। তো এই অধ্যায় সম্পর্কে জানতে হলে তোমাদের অণুজীব কী সেই বিষয়গুলো জানা দরকার। তো আমি এটা এর আগেও একদিন বলেছি যে অণুজীব বলতে কী বোঝায় এর আগের লেকচারে। অণুজীব বলতে আমরা বুঝি যে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক এককোষী জীবগোষ্ঠী, যাদেরকে শক্তিশালী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ছাড়া পর্যবেক্ষণ করা যায় না, অর্থাৎ এদেরকে খালি চোখে দেখা যায় না, এবং এরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের যে দেহত্বক, আমাদের বিভিন্ন অর্গ্যান, চোখ, বলো, নাক, মুখ, কান, এই সমস্ত কিছুতেই অনেক জীবাণু বাস করে। তো স্বাভাবিক পরিবেশে এরা নর্মাল ফ্লোরা হিসেবে অবস্থান করে, কিন্তু যখন কোনো সুযোগ সৃষ্টি হয় তখনই সেক্ষেত্রে তারা রোগ সৃষ্টি করতে সক্ষম। ফলে স্বাভাবিক অবস্থা আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম সেটাকে প্রতিহত করে, কিন্তু যখনই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় তখনই তারা সেখানে প্রবেশ করে, সেখানে রোগ আক্রমণ শুরু করে এবং আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। তো আমরা এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনা দীর্ঘায়িত না করে আমরা মূল অংশে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থাৎ 20-21 শিক্ষাবর্ষে জীববিজ্ঞান প্রথম পত্র উদ্ভিদবিজ্ঞানের 4র্থ অধ্যায় অণুজীব থেকে ভাইরাস নিয়ে বিস্তারিত আলোচনাটি অনার্স প্রথম বর্ষ মেজর ছাত্রছাত্রীদের জন্য উপকার আসবে বলে আমি মনে করি। আলোচনাটি ডিগ্রি পাস প্রথম বর্ষ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্ভিদবিজ্ঞান প্রথম পত্র, তাদের প্রথম পত্র যে কোর্স মাইক্রোবায়োলজি, সেখানে এই ভাইরাস অংশে আলোচনাটি উপকার আসবে বলে আমি মনে করি। তো আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তোমাদের কোনো কোয়েরি বা প্রশ্ন থাকলে আমাকে জানালে আমি পরবর্তী লেকচারে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আলোচনা যথারীতি আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভাইরাস বলতে আমরা কী বুঝি, ভাইরাসের কিছু সাধারণ বৈশিষ্ট্যাবলী, ভাইরাসের আবাসস্থল এবং আয়তন, একটি সাধারণ ভাইরাসের গঠনমূলক আলোচনা, ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার পার্থক্য, প্রিয়ন, ভিরিয়ন, ভিরোয়েড এর সম্পর্কে আলোচনা, একটি ভিরোয়েডের গঠনমূলক আলোচনা। এই কয়টি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে যে স্লাইডে কতগুলো আণুবীক্ষণিক জীবগোষ্ঠী রয়েছে। হ্যাঁ, তোমরা দেখে বুঝতে পারছো এগুলো সবই হচ্ছে ভাইরাস। এখানে উপরে দেখো বামে এইচআইভি ভাইরাস। তোমরা জানো আমাদের এইডস রোগের যে মূল কারণ, সে কারণ হচ্ছে এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এরপরে হেপাটাইটিস বি ভাইরাস, যেটা আমরা জন্ডিস বলে থাকি, তার জন্য এটা মূলত দায়ী। এরপর ইবোলা ভাইরাস, তোমরা জানো ইবোলা ভাইরাস আফ্রিকার জায়রে
এটি প্রথম দেখা যায় এবং এর কারণে সেক্ষেত্রে সেখানেও মানুষের বেশ মানুষ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর আক্রমণে দেহের কোষের সেল ফেটে যায় বা কোষ ফেটে যায়। এরপরে এডিনো ভাইরাস, এরপর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তোমরা জানো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই ভাইরাসটার কারণে মানুষের যে ইনফ্লুয়েঞ্জা, এটা একসময় মহামারী আকারে দেখা দিয়ে গিয়েছিল। এরপরে টি2 ব্যাকটেরিওফাস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটি ভাইরাস। এরপরে ডানে দেখো আরও কিছু ভাইরাস রয়েছে, যেমন রোটা ভাইরাস, তারপরে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রেবিস ভাইরাস। তোমরা জানো রেবিস হচ্ছে জলাতঙ্ক রোগের জন্য দায়ী যে ভাইরাস, সে ভাইরাস। তো আশা করি এই চিত্র দেখে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবে যে এখানে ভাইরাস বিভিন্ন প্রকার রয়েছে এবং এরা আমাদের দেহে যেভাবে রোগ আক্রমণ করে থাকে এবং অর্থাৎ আমাদের জীবনের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এখন আমরা যে স্লাইডে দেখতে পাচ্ছি যে ভাইরাস কাকে বলে, তা সেটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। যেমন হোয়াট ইজ ভাইরাস? এ মাইক্রোস্কোপিক ইনফেক্টাস এজেন্ট, prolific and found in almost all life form, অর্থাৎ সব যে প্রাকৃতিক পরিবেশ, সেই পরিবেশে ভাইরাসের অবস্থান রয়েছে। ক্যান অনলি রেপ্লিকেট ইনসাইড দ্য লিভিং সেল অফ অর্গানিজম, এটা হচ্ছে সজীব কোষের অভ্যন্তরেই এরা প্রতিরূপ সৃষ্টি করতে সক্ষম। দি স্টাডি অফ ভাইরাস ইজ কল্ড ভাইরোলজি, ভাইরাস সম্পর্কে বিদ্যা হচ্ছে ভাইরোলজি। ভাইরাসেস ইনফেক্ট হোস্ট সেল টু রিপ্রোডিউস, অর্থাৎ পোষক কোষকে সংক্রমণ করে এদের সংখ্যা বৃদ্ধির জন্য। ভাইরাস ক্যান লার্ন টু অ্যাডাপ্ট টু ইমিউন রেসপন্সেস, অর্থাৎ এরা জানে কিভাবে একটা পরিবেশে সে তাকে টিকিয়ে রাখতে হবে। ভাইরাস আর মাচ মোর ডিফিকাল্ট টু ট্রিট দেন ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার চাইতে ভাইরাসকে নিয়ন্ত্রণ করা বা এদেরকে ধ্বংস করাটা খুব কঠিন কাজ। এখন ডানে দেখো এখানে হোয়াট ইজ দ্য ভাইরাস, সে সময় বলা আছে ভাইরাস মে বি ডিফাইন্ড এজ এ অ্যাসেলুলার অর্গানিজম হুজ জিনোমস consist of nucleic acid which obligately replicate inside the host cell, অর্থাৎ ভাইরাসের মূল কাঠামো হচ্ছে অকোষীয় এবং এর কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড রয়েছে, যেটি পোষক কোষের ভিতরে রেপ্লিকেট বা প্রতিরূপ সৃষ্টি করতে সে অভ্যস্ত। ইউজিং হোস্ট মেটাবলিক মেশিনারি টু ডিফারেন্ট এক্সটেন্ট, অর্থাৎ পোষকের বিভিন্ন কোষের ভিতর বিভিন্ন দ্রব্যাদি ব্যবহার করে সে তার এই কাজটি সমাধান করে থাকে। টু ফর্ম এ পুল অফ কম্পোনেন্ট হুইচ অ্যাসেম্বল ইনটু পার্টিকেল কল্ড ভেরিয়ান্স, অর্থাৎ সে যে সমস্ত প্রতিরূপ সৃষ্টি করার মাধ্যমে অংশবিশেষ তৈরি করে, যেমন একটা ভাইরাস কণা তৈরির জন্য ক্যাপসিড দরকার, প্রোটিন নির্মিত ক্যাপসিড দরকার, নিউক্লিক অ্যাসিড দরকার। তাহলে এই সমস্ত উপাদানগুলোকে সে একত্রিত করে ভিরিয়ন হিসেবে আবির্ভূত হয়ে কোষ ভেদ করে বাইরে চলে আসে। ভাইরাসেস ক্যানট বি গ্রোন অন স্টেরাইল মিডিয়া, ভাইরাসকে কিন্তু কোনো কালচার মিডিয়াতে, নিজে মিডিয়াতে বৃদ্ধি করা খুব কঠিন কাজ। বাট রিকোয়ার দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক হোস্ট সেল, এই কারণে তাকে পোষকের উপস্থিতি একান্তই প্রয়োজন, অর্থাৎ পোষক কোষের বাহিরে তাকে কোনো নির্দিষ্ট কালচার মাধ্যমে বৃদ্ধি ঘটানো বা সংখ্যাবৃদ্ধি ঘটানো সহজে যায় না। এ ভাইরাস ডিফার ফ্রম এ সেল ইন এ থ্রি ফান্ডামেন্টাল ওয়েস, অর্থাৎ সাধারণ কোষ থেকে ভাইরাসকে তিনটি উপায় পৃথক করা যায়। এ ভাইরাস ইউজুয়ালি হ্যাজ অনলি এ সিঙ্গেল টাইপ অফ নিউক্লিক অ্যাসিড সার্ভিং ইজ অ্যাট জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ ভাইরাসের কোষে যে কোনো এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকবে। তোমরা জানো যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আরএনএ, এই দুটো উপাদানকে বলতে আমরা বুঝি। তাহলে ভাইরাসের দেহে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। দিস ক্যান বি সিঙ্গেল আর ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আরএনএ, অর্থাৎ এটা এক তন্ত্রী বা দ্বিতন্ত্রী ডিএনএ কিংবা আরএনএ হিসেবে অবস্থান করবে। ভাইরাস কন্টেইন নো এনজাইম অফ এনার্জি মেটাবলিজম, অর্থাৎ ভাইরাসের শক্তি উৎপাদনে কোনো এনজাইমের ভূমিকা নাই। দাস ক্যান নট মেক এটিপি, সে এটিপি তৈরি করতে পারে না। ভাইরাস ডু নট এনকোড সাফিসিয়েন্ট এনজাইমেটিক মেশিনারি টু সিনথেসাইজ দেয়ার কম্পোনেন্ট ম্যাক্রোমলিকিউল, স্পেশালি নো প্রোটিন সিনথেসিস মেশিনারি, অর্থাৎ ভাইরাসের দেহে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ করার জন্য কোনো নির্দিষ্ট উপাদান নাই। তাহলে আমরা এই কয়টি বিষয়ে, এই তিনটি বিষয় দ্বারা কিন্তু একটা সাধারণ কোষ থেকে ভাইরাস কোষের যে পার্থক্য,
সেটা সম্পর্কে আমরা মোটামুটিভাবে ধারণা লাভ করতে পারি। এখন চলে আসো ভাইরাস বলতে আমরা কী বুঝি সেটা একটা সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। বিখ্যাত বিজ্ঞানী পেলজার 1993 মতে যে সকল অকোষীয় অতি আনুবীক্ষণিক সংক্রামক সত্তা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ দ্বারা গঠিত এবং শুধুমাত্র জীবন্ত পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে তাদেরকে ভাইরাস বলে। নিউক্লিয় প্রোটিন নির্মিত যে সকল অকোষীয় অণুজীব জীবদেহের অভ্যন্তরে সক্রিয় এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে, যারা জীব এবং জ্বরের মধ্যে সেতুবন্ধন রূপে অবস্থান করে, তাদেরকে ভাইরাস বলে। ভাইরাস হলো ক্ষুদ্র রোগ সৃষ্টিকারী প্রতিনিধি যা কেবল অন্য জীবের কোষাভ্যন্তরে অনুরূপে সৃষ্টি করতে পারে এবং সকল জীব তথা ব্যাকটেরিয়া, আর্কিয়া, উদ্ভিদ এবং প্রাণীদের রোগ সৃষ্টি করতে সক্ষম বা রোগ উৎপাদন বা ঘটাতে সক্ষম। এখন চলে আসো আমরা ভাইরাসের কিছু সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নিই। ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক সাইটোপ্লাজমবিহীন ক্ষুদ্রতম রাসায়নিক সত্তা। ভাইরাসে কোনো কোষীয় অঙ্গাণু যেমন রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি নাই। এদের দেহে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সমন্বয়ে গঠিত, অর্থাৎ এদের দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড ডিএনএ কিংবা আরএনএ দ্বারা গঠিত। ভাইরাসের ক্যাপসিডের বাইরে শর্করা, প্রোটিন, লিপিড নির্মিত অ্যানভেলাপ থাকে, অর্থাৎ ভাইরাসের মূল যে দেহর যে গঠনটা তার বাইরে অতিরিক্ত একটি অংশ থাকে যেটাকে এনভেলাপ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, সেটা শর্করা, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। এদের বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুটি স্বতন্ত্র দশা বিদ্যমান, অর্থাৎ পোষক কোষের ভিতরে এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং পোষক কোষের বাইরে অর্থাৎ বহিঃকোষীয় দশা সে আরেক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। ভাইরাসে কোনো বিপাকীয় কার্যকলাপ সাধিত হয় না। ভাইরাস অ্যাসিড, ক্ষার এবং লবণকে প্রতিরোধ করতে পারে। এদের তাপ সহনশীলতা অধিক, মিউটেশন বা পরিব্যক্তি এদের তাপ সহনশীলতা অধিক, অর্থাৎ এরা অতিমাত্রায় তাপ সহ্য করতে পারে। এদের মিউটেশন, পরিব্যক্তি বা প্রকরণ সৃষ্ট ক্ষমতা রয়েছে। এখন মিউটেশন বা পরিব্যক্তি বলতে আমরা কী বুঝি সেটা আমরা একটু জেনে নিই। আসলে স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশে নির্দিষ্ট কোনো কারণ অথবা ল্যাবরেটরিতে কৃত্রিম মাধ্যমে কোনো মিউটাজেনিক এজেন্ট, এটা যে কোনো রাসায়নিক বস্তু হতে পারে, রেডিয়েশন হতে পারে ইত্যাদি, এই সমস্ত উপায়ে যদি কোনো জীবের জিনের ভিতরে কোনো পরিবর্তন ঘটানো যায় তাহলে যে ঘটনাটি ঘটে বা যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে সেটাকে বলা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। আর প্রকরণ সৃষ্টির ক্ষমতা, প্রকরণ মানে হচ্ছে নতুন নতুন প্রজন্মের সৃষ্টি বা বংশধর সৃষ্টি করতে সক্ষম। এরা কেবল নির্দিষ্ট জীবন্ত পোষক কোষে বংশ বিস্তার করতে পারে। ভাইরাসকে কেলাসিত করা, সেন্ট্রিফিউজ করা, ব্যাপন করা, এমনকি সাসপেনশন করা যায়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশ উদ্দীপনায় সাড়া দেয় না, এদের শক্তি উৎপাদনকারী কোনো প্রকার বিশেষ তন্ত্র নেই। ভাইরাস বাধ্যতামূলকভাবে পরজীবী, এদের জেনেটিক রিকম্বিনেশন ঘটে, এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। জেনেটিক রিকম্বিনেশন বলতে আমরা কী বুঝি? তোমরা জানো বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তথা বায়োটেকনোলজি বা জিন প্রকৌশল নামে যে বিষয়গুলো রয়েছে সেখানে একটি কাঙ্ক্ষিত জীবের কোষ থেকে ডিএনএকে আলাদা করে, অর্থাৎ জিনটাকে কেটে ডিএনএটাকে আলাদা করা হয় এবং যে কোষের সাথে বা যে জীবের কোষের সাথে এটাকে সংমিশ্রণ করা হবে তার ডিএনএটাকে আলাদা করে কেটে এটাকে একটা বাহক ডিএনএর সাথে সংমিশ্রণ করে এই বৈশিষ্ট্যটা আবার নতুন কোনো জীবেদের প্রবেশ করানো, এটাকে বলা জেনেটিক রিকম্বিনেশন। এবং এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। ভাইরাসের প্রোটিন আবরণ অ্যান্টিজেন এবং গুণাবলী বহন করে। কৃত্রিম আবাদ মাধ্যমে এদের কোনো বৃদ্ধি হয় না। ভাইরাস এতই ক্ষুদ্র যে ব্যাকটেরিয়ারোধক পরিস্রাবক দিয়ে এদের আলাদা করা যায় না। এরা উদ্ভিদ এবং পানি দিয়ে রোগ সৃষ্টি করতে সক্ষম বা রোগ সৃষ্টি করতে পারে। এখন আমরা একটু জেনে নিই ভাইরাসের আবাস এবং আয়তন সম্পর্কে। জীব এবং জড় উভয় পরিবেশে ভাইরাসের আবাস। ভাইরাস এমন একটা অকোষীয় রাসায়নিক বস্তু যা উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি সজীব কোষে বাস করে। নিষ্ক্রিয় অবস্থা বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সকল জড় মাধ্যমে ভাইরাসের অবস্থান সুনিশ্চিত। বিভিন্ন উষ্ণ প্রস্রবণ থেকে শুরু করে প্রচণ্ড ঠান্ডা পানি এবং ভাইরাস আক্রান্ত জীবের যে কোনো দেহরসে ভাইরাস অবস্থান করে। সমুদ্রের 1 মিলিমিটার পানিতে প্রায় 1 লক্ষ ভাইরাস থাকতে পারে এবং 1 চামচ সমুদ্রের পানিতে 1 মিলিয়ন ভাইরাস থাকে। ভাইরাসের গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার হয়ে থাকে। প্রাণী ভাইরাসের মধ্যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ক্ষতরোগ সৃষ্টিকারী রাইনো ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র, 8 থেকে 12 ন্যানোমিটার। পোলিও ভাইরাসও বেশ ছোট, 12 ন্যানোমিটার। তামাকের মোজাইক ভাইরাস বা টিএমভি বেশ বড়, 300 ন্যানোমিটার। ভ্যাকসিনিয়া ভাইরাস সবচেয়ে বৃহত্তর, 300 থেকে 350 ন্যানোমিটার। ভ্যাকসিন এবং ভেরিওলা ভাইরাস এটা সবচেয়ে বৃহত্তর, 300 থেকে 350 ন্যানোমিটার আয়তনের হয়ে থাকে। এখন তোমরা স্লাইডে একটা ব্যাকটেরিয়া কোষ পাশাপাশি একটা ভাইরাস কোষের চিত্র দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু আমরা পার্থক্য দেখলে বুঝতে পারবো। ভাইরাসের দেখো তার যে বহিস্থ আবরণ
নির্দিষ্ট অর্থাৎ কেন্দ্রে যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ রয়েছে বা চারিদিকে একটা নিউক্লিওক্যাপসিড বা আবরণ রয়েছে, এর উপরে একটা আউটার লেয়ার বা এনভেলাপ রয়েছে, তার উপরে কিছু হাতুড়ির মতো গঠন দেখো, এগুলোকে বলা হচ্ছে এনভেলাপ প্রোটিন। এছাড়াও তার দেহে লিপিড স্তর এনভেলাপ রয়েছে। পাশাপাশি ব্যাকটেরিয়া দৈহিক কোষে দেখো চারিদিকে একটা জড় কোষপ্রাচীর রয়েছে, এর নিচে সাইটোপ্লাজম মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন এবং কেন্দ্রে ঘন সাইটোপ্লাজম এবং নিউক্লিয় বস্তু হিসেবে ডিএনএ উপস্থিত। এবং ভাইরাস কোষে কিন্তু কিছু কোষীয় অঙ্গাণু রয়েছে, যেমন রাইবোজোম, এবং ব্যাকটেরিয়া কোষে বিশেষ কিছু কোষীয় অঙ্গাণু যেমন রাইবোজোম রয়েছে। এছাড়াও এর সাইটোপ্লাজমের কোষে প্লাজমিড নামে বিশেষ একটা উপাদান রয়েছে, যেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রকৌশলে ভেক্টর হিসেবে কাজে লাগানো হয়। তাহলে আমরা ভাইরাস ব্যাকটেরিয়া চিত্র থেকে কিন্তু পার্থক্যের বিষয়বস্তু বুঝতে পারলাম। এখন একটি সাধারণ ভাইরাসের গঠন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই। ভাইরাসের গাঠনিক বৈশিষ্ট্য অত্যন্ত বৈচিত্র্যময়। আকার আকৃতিতে ভাইরাস বিভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ভাইরাসের গঠনাকৃত হয়। প্রত্যেক ভাইরাসের দুটি প্রধান অংশ থাকে, যথা ক্যাপসিড ও নিউক্লিক অ্যাসিড। এছাড়া কিছু প্রাণী ভাইরাসে এনভেলপ এবং অল্প কিছু ভাইরাসে এনজাইম থাকে। নিচে এদের বর্ণনা দেওয়া হলো। প্রথমে চলে আসে ক্যাপসিড। ভাইরাস দেহের মধ্যভাগে নিউক্লিয়েটকে ঘিরে যে আবরণ বিদ্যমান তাকে ক্যাপসিড বলে। ভাইরাসের ক্যাপসিড প্রোটিন অণু দিয়ে গঠিত। ক্যাপসিড অসংখ্য সাব ইউনিট দিয়ে গঠিত, এদেরকে ক্যাপসিমিয়ার বলা হয়। ক্যাপসিডের এক একটি সাব ইউনিটকে ক্যাপসিমিয়ার বলে। ক্যাপসিডের সাব ইউনিটের বিন্যাসী ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতির হেলিক্স এবং গোলাকৃতির পলিহেড্রন কাঠামো গঠন করে। ভাইরাস ভেদে ক্যাপসিমিয়ারের সংখ্যা ধরন ভিন্ন রকম হয়ে থাকে। ক্যাপসিডে ক্যাপসিমিয়ার দুই প্রকার হয়, যথা পেন্টামার ও হেক্সামার। এরা যথাক্রমে 5টি এবং 6টি মনোমার এককে গুচ্ছ নিয়ে গঠিত। ক্যাপসিডে প্রোটিন অণু ক্যাপসিড প্রোটিন অণু দিয়ে গঠিত হলো। মাঝে মাঝে স্নেহ, শ্বেতসার, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জাতীয় পদার্থ থাকে। ভ্যাকসিনিয়া ভাইরাসের প্রোটিনের সাথে স্নেহ পদার্থ, শর্করা, ভিটামিন, রিবোফ্লোবিন ও বায়োটিন থাকে। 5X174 ফাজে সবচেয়ে কম সংখ্যক ক্যাপসিমিয়ার থাকে, মাত্র 12টি। জৈবিক দিক থেকে ক্যাপসিড নিষ্ক্রিয়। ক্যাপসিড মসৃণ, কখনো কণ্টকিত হতে পারে। ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে ক্যাপসিডের প্রধান কাজ। এছাড়া ক্যাপসিড পোষক দেহ আক্রমণে ভূমিকা রাখে এবং অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটি সর্দি, জ্বরে, হাঁচির উদ্রেক করে থাকে। আমরা একটা সাধারণ ভাইরাসের গঠনে দেখতে পাচ্ছ, এখানে কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে যে বস্তুটি তাকে কোর হিসেবে আকৃত করা হচ্ছে, তার চারিদিকে প্রোটিন নির্মিত ক্যাপসিডের আবরণ, এবং ক্যাপসিড কতগুলো প্রতির মালা নিয়ে গঠন রয়েছে, যার এক একটাকে ক্যাপসোমিয়ার বলা হচ্ছে। এছাড়া ক্যাপসিডের বাহিরে অতিরিক্ত একটা আবরণ রয়েছে, যেটাকে বলা হচ্ছে এনভেলাপ, এবং এর বাহিরে কিছু গঠন রয়েছে যাকে বলা হচ্ছে পেপ্লোমিয়ার। ডানে দেখো আরেকটা টিপিক্যাল এনভেলাপ ভাইরাসের গঠন রয়েছে, যেখানে কেন্দ্রে রয়েছে নিউক্লিক অ্যাসিড, লাল রঙে তোমরা দেখতে পাচ্ছ, জিনাম হিসেবে অর্থাৎ জিন হিসেবে অবস্থান করছে। এর চারিদিকে কালো বর্ণের প্রোটিনের ক্যাপসিডের আবরণ এবং চারিদিকে ফসফোলিপিড একটা আস্তরণ রয়েছে। এখানে দেখো ফসফোলিপিড আস্তরণে কিছু স্পাইক প্রজেকশন, যেগুলো প্রোটিন নির্মিত অর্থাৎ হাতুড়ির মতো গঠন রয়েছে, আমরা সাধারণভাবে সেটা দেখতে পাচ্ছি। এখন চলে আসো ক্যাপসিডের পরে নিউক্লিক অ্যাসিড। এটি ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে অবস্থান করে এবং একে ভাইরাস জিনম বা বংশগত বস্তু বা নিউক্লিয়েট বলে। এটি পোষক দেহ সংক্রমণ এবং প্রতিলিপি গঠনে ভূমিকা পালন করে। এই অংশটি পোষক কোষের সংস্পর্শে না আসা পর্যন্ত নিষ্ক্রিয় থাকে। একটি ভাইরাসের দেহে ডিএনএ আরএনএ যে কোনো একটি থাকে। সাধারণত উদ্ভিদ ভাইরাসে সায়ানোফাজে আরএনএ এবং প্রাণী ভাইরাস ও ব্যাকটেরিয়াফাজে ডিএনএ থাকে। উল্লেখ্য যে প্রাণী ভাইরাস হয়েও জিকা ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি, রেবিস ভাইরাস, রিও ভাইরাস ইত্যাদিতে আরএনএ থাকে। আবার কোনো উদ্ভিদ ভাইরাসে ডিএনএও থাকে, যেমন ডালিয়ার মোজাইক ভাইরাস ও ফুলকপির মোজাইক ভাইরাস। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড গঠনে ব্যতিক্রম দেখা যায়, যেমন ডিএনএ সাধারণত দ্বিসূত্রক হলো 5X174 এবং M13 কোলিফাজের ডিএনএ একসূত্রক। আবার আরএনএ সাধারণত একসূত্রক হলো রিও ভাইরাস এবং ধানের বামন রঙের ভাইরাসে আরএনএ হচ্ছে দ্বিসূত্রক। সাধারণত একটি ভাইরাসের এক অণু নিউক্লিক অ্যাসিড থাকে, কিন্তু কিছু কিছু ভাইরাসে একাধিক অণু নিউক্লিক অ্যাসিড থাকতে পারে, যেমন রিট্রোভাইরাসে 2 অণু নিউক্লিক অ্যাসিড থাকে। বহিস্থ আবরণ বা এনভেলাপ। কিছু সংখ্যক প্রাণী ভাইরাস এবং অল্প কিছু সংখ্যক উদ্ভিদ ও ব্যাকটেরিয়াফাজে ক্যাপসিডের বাইরে লিপোপ্রোটিনের শর্করাজাত পদার্থের একটি বহিস্থ আবরণ থাকে, একে এনভেলাপ বা মোড়ক বলে। লিপিড বা লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলে। এনভেলাপ 10 থেকে 15 ন্যানোমিটার পুরু এবং মসৃণ বা কাঁটাযুক্ত হতে পারে। এনভেলাপের গঠনগত এককে পেপ্লোমিয়ার বলে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হারপিস ভাইরাস, এইচআইভি ইত্যাদি ভাইরাসে হলো মোড়কযুক্ত ভাইরাস। আবার মোড়কবিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে, যেমন টিএমভি। এরপরে ভাইরাসে
কিছু কিছু ক্ষেত্রে এনজাইম রয়েছে। নির্দিষ্ট কিছু ভাইরাসে সুনির্দিষ্ট কিছু কাজের জন্য কতিপয় এনজাইম উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন লাইসোজাইম এনজাইম T2 ব্যাকটেরিয়াফেজে দেখা যায়, নিউরামিনিডেস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে দেখা যায়, রিভার্স ট্রান্সক্রিপ্টেস HIV ভাইরাসে দেখা যায়, প্রোটিয়েস ইন্ট্রিগেস RNA পলিমারেজ এবং RNA ট্রান্সক্রিপ্টেস, এই সমস্ত এনজাইম প্রজাতিভেদে ভাইরাসের মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন আরও কিছু বিষয় সম্পর্কে আমরা জেনে নিই, যেমন এখানে প্রিয়ন যে একটা ভাইরাস নামক কণা রয়েছে, ভাইরাস থেকে ক্ষুদ্র কণা, তার সম্পর্কে এখানে বলা হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিয়ন, প্রোটিনিশিয়াস ইনফেক্টাস এজেন্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রোটিন জাতীয় একটা সংক্রমণকারী সত্তা। সেলুলার PRP প্রোটিন, এর দেহে যে প্রোটিন রয়েছে কোষীয়, এটাকে PRP বা প্রিয়ন্স প্রোটিন বলে। মেড বাই অল ম্যামালস, এটা তোমার যত ধরনের স্তন্যপায়ী রয়েছে সকলের দেহে এটা কম বেশি পরিলক্ষিত হয়। নর্মাল স্ট্রাকচার উইথ আলফা হেলিকেজ, হ্যাঁ, কল সেলুলার PRP, নর্মাল যে হেলিকেজ গঠনে রয়েছে কোষীয় প্রিয়ন্স প্রোটিন। প্রিয়ন PRP ডিজিজ কজিং ফর্ম উইথ বিটা প্লেটেড শিট কল প্রিয়ন PRP। প্রিয়ন PRP চেঞ্জেস শেপ অফ সেলুলার PRP সো ইট বিকামস প্রিয়ন PRP। এরপরে দেখো ডানে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিয়ন ডিজিজ স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস, অর্থাৎ প্রিয়ন দ্বারা যে সমস্ত রোগ সংঘটিত হয় সেটা হচ্ছে স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথিস। লার্জ ভেকিউল ফর্ম ইন ব্রেইন, অর্থাৎ এটা মস্তিষ্কে, এনসেফালন মানে হচ্ছে মস্তিষ্ক, এর ভিতরে যে ব্রেইন রয়েছে সে ব্রেইনের ভিতরে বড় বড় গর্ত সৃষ্টি করে। ক্যারেক্টারিস্টিক্স স্পঞ্জি অ্যাপিয়ারেন্স, ফলে মস্তিষ্ক খুব ছিদ্রযুক্ত স্পঞ্জের মতো হালকা মনে হয়। BSE এবং CJD কুরু। BSE হচ্ছে ববিন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, এটা গরুর ক্ষেত্রে পরিলক্ষিত হয়। CJD অর্থাৎ ক্রুসফেল জ্যাকব ডিজিজ এবং কুরু রোগ মানুষেরও হয় এবং শিম্পাঞ্জির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। আসলে কুরু হচ্ছে এক ধরনের পাগলামা আচরণ, অর্থাৎ যেহেতু মস্তিষ্কের ব্রেইনের একটা ব্যাপার, অতএব এখানে যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয়, প্রিয়ন দ্বারা সংক্রমিত হয়, তাহলে মস্তিষ্কে কিছু বিকৃতি ঘটে থাকে এবং একসময় এই ধরনের অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে সেই রোগী শেষ পর্যন্ত মারা যায়। ট্রান্সমিটেড বাই ইনজেকশন, ট্রান্সপ্লান্টেশন অর কন্ট্যাক্ট অফ মিউকাস মেমব্রেন উইথ ইনফেক্টেড টিস্যু, এটা সংক্রমিত টিস্যুর মিউকাস মেমব্রেন থেকে এটা সংক্রমিত হয় বা স্থানান্তরিত হয়। প্রিয়ন্স আর destroyed by incineration or autoclaving in concentrated sodium hydroxide। প্রিয়নকে নির্জীবকরণ যন্ত্রে খুব সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনত্বযুক্ত অর্থাৎ নির্জীবকরণ যন্ত্রের ভিতরে রেখে এটাকে ডিস্ট্রয় করা যায়। এখন দেখো প্রিয়নের কিছু কাঠামো এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বভিন প্রিয়ন্স প্রোটিন সম্পর্কে এখানে একটা কাঠামো রয়েছে। এরপরে হিউম্যান প্রিয়ন্স প্রোটিন, মানবদেহে যে প্রিয়ন্স প্রোটিন দেখা যাচ্ছে, প্রিয়ন কণা, তার একটা আণবিক কাঠামো রয়েছে। এরপরে প্রিয়ন্স PRNP, প্রিয়ন্স যে প্রোটিন এবং তার যে নিউক্লিক অ্যাসিড ইজ এ জিন ইন ইয়োর DNA হুইচ এনকোড ফর প্রিয়ন প্রোটিন, অর্থাৎ প্রিয়নের দেহে যে জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে প্রোটিন তৈরির জন্য সংকেত বহন করে। এরপরে দেখো প্রিয়ন্স প্রোটিন অর PRP ইজ এ প্রোটিন অন দ্য সারফেস অফ ইয়োর সেল, এটা হচ্ছে প্রিয়ন্স প্রোটিনটা যে কোনো জীবের যে দৈহিক কোষ রয়েছে সেখানে এটা অবস্থান করে এবং প্রোটিন হিসেবে সেখানে সে অন্তর্ভুক্ত থাকে। এ প্রিয়ন ইজ অ্যান ইনফেক্টাস পার্টিকেল মেড আপ অফ মিসফোল্ডেড প্রিয়ন্স প্রোটিন, অর্থাৎ প্রিয়নটা হচ্ছে আসলে সংক্রমিত একটা প্রোটিন সত্তা যেটি অনেকগুলো পেঁচানো ফর্মেশে অবস্থান করে, প্রোটিনের পেঁচানো ফর্মেশে অবস্থান করে। এখন দেখো এখানে প্রিয়ন, ভিরিয়ড এবং প্রিয়নের মধ্যে চিত্রগত কিছু পার্থক্য এখানে দেখানো হয়েছে। ভিরিয়ন বলতে আসলে সর্ববামে একটা ভাইরাস কণিকাকে আমরা বুঝি, কিন্তু ভাইরাস থেকে আকারে ক্ষুদ্র এবং এর ভাইরাসের মতোই সকল বৈশিষ্ট্য সে প্রদর্শন করে। এরপরে দেখো ডানে রয়েছে একটু রডের আকৃতির গঠন, এটা হচ্ছে ভিরিয়ডের একটা কাঠামো। ভিরিয়ড হচ্ছে আসলে নগ্ন নিউক্লিক অ্যাসিড যার কোনো উপরে প্রোটিন আবরণ নেই, এটা হচ্ছে RNA দ্বারা গঠিত এবং এটা
তোমরা জানান যে আরএনএ এক সূত্রক, কিন্তু এটা পেঁচিয়ে দ্বিসূত্রক হিসেবে অবস্থান করে। তারই একটি সরলরৈখিক চিত্র রয়েছে রড আকৃতি, আর সর্বনিচে রয়েছে প্রিয়নের গঠন। আমরা চিত্র দেখে কিন্তু মোটামুটিভাবে তাদের আকার আকৃতিগত যে বৈশিষ্ট্যের পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি। ক্যারেক্টারিস্টিক্স অফ ভিরিয়য়েড, অর্থাৎ এখন ভিরিয়য়েডের যে বৈশিষ্ট্য সেটা একটু জেনে নিই। এক্সট্রিমলি স্মল সার্কুলার পিস অফ আরএনএ, এটা হচ্ছে আকৃতিতে ছোট, এটা পেঁচানো আরএনএ মলিকুল দ্যাট আর ইনফেক্টাস অ্যান্ড প্যাথোজেনিক ইন প্লান্ট। এটা আসলে ভিরিয়য়েড মূলত উদ্ভিদের জন্য সংক্রমিত এবং রোগ সৃষ্টিকারী একটি এজেন্ট, যেটা মানে পেঁচানো আরএনএ দ্বারা গঠিত। সিমিলার টু আরএনএ ভাইরাস, অনেকটা আরএনএ ভাইরাসের মতোই, বাট ল্যাক ক্যাপসিড, এর কোনো ক্যাপসিড আবরণ নেই। মে অ্যাপিয়ার লিনিয়ার ডিউ টু হাইড্রোজেন বন্ডিং, এটাকে আসলে হাইড্রোজেন বন্ডিং না থাকার কারণে এটাকে কিন্তু আমরা সরলরৈখিক হিসেবে দেখতে পাচ্ছি। এরপর ডানে দেখো ভিরায়নকে বলা হচ্ছে কমপ্লিট ফুলি ডেভেলপ ভাইরাল পার্টিকেল, অর্থাৎ ভিরায়নটা ভাইরাসের মতোই একটা আণুবীক্ষণিক কণা। নিউক্লিক অ্যাসিড ডিএনএ কিংবা আরএনএ থাকে, ক্যান বি সিঙ্গেল আর ডাবল স্ট্যান্ডার্ড, এটা একতন্ত্রী বা দ্বিতন্ত্রী হতে পারে, লাইনিয়ার আর সার্কুলার, সরলরৈখিক কিংবা বৃত্তাকার ধরনের হতে পারে। ভিরায়নের ক্যাপসিড রয়েছে প্রোটিন কোড মেড অফ ক্যাপসোমিয়ার, এনভেলপও রয়েছে লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট কোটিং সাম ভাইরাসের ক্ষেত্রে, কিছু ভাইরাসের ক্ষেত্রে। স্পাইকও রয়েছে প্রজেকশন ফ্রম আউটার সারফেস, আর বহিস্থ আবরণের উপরে কিছু স্পাইক গঠন রয়েছে। এখন দেখো ভিরিয়ড সম্পর্কে আরও কিছু এখানে গঠনগত বৈশিষ্ট্য বলা হয়েছে। ভেরি স্মল কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার আরএনএ মলিকুল ক্যাপেবল অফ অটোনোমাস রেপ্লিকেশন অ্যান্ড ইন্ডাকশন অফ ডিজিজ। তাহলে এক্ষেত্রে বলা হলো যে ছোট্ট বৃত্তাকার আরএনএ মলিকুল পেঁচানো অবস্থায় রয়েছে এবং এটি রেপ্লিকেশন সক্ষম সম্পন্ন এবং রোগ উৎপাদনে সক্ষম। রেঞ্জ ইন সাইজ ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 20 ন্যানোমিটার। আর ইনফেক্টাস পার্টিকেল অবশ্যই রোগ উৎপাদনকারী একটা কণা। কজ সার্টেন প্লান্ট অ্যান্ড হিউম্যান ডিজিজ, এটা উদ্ভিদের এবং কিছু ক্ষেত্রে মানুষের রোগে দায়ী। কনসিস্ট অনলি অফ নিউক্লিক অ্যাসিড আরএনএ। এরপর টু মেইন গ্রুপ অফ ভিরিয়য়েড, সেলফ ক্লিভিং অ্যান্ড নন সেলফ ক্লিভিং, দুটো অংশে ভাগ করা যায়। নন সেলফ ক্লিভিং ভিরিয়য়েড রেপ্লিকেট ইন নিউক্লিয়াস অ্যান্ড ফোল্ড ইন্টু ডগ বোন or rod-like structure. All are covalently closed circular RNA fold to tightly based pair structure. 5 domain identifiable in non-self-cleaving, অর্থাৎ যারা তোমার প্রতিরূপ তৈরি করতে পারে না, অর্থাৎ ওইভাবে এককভাবে যে গঠনগত যে প্রতিরূপ গঠনে অসমর্থ, তার ক্ষেত্রে এই ভিরিয়য়েডের 5টি অঞ্চল দেখা যায়, যেমন টার্মিনাল লেফট বামপ্রান্তীয় অঞ্চল, টার্মিনাল রাইট ডানপ্রান্তীয় অঞ্চল, প্যাথোজেনিসিটি অঞ্চল, সেন্ট্রাল বা সি, আর একটা হচ্ছে ভেরিয়েবল অঞ্চল। এই 5টি ডোমাইন বা অংশে ভাগ করা যায় একটা ভিরিয়য়েডের যে রডের মতো গঠন অংশকে। তো এখানে ভিরিয়য়েডের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা হয়েছে যে ভিরিয়য়েডটা আসলে কীরকম দেখতে এবং তার গঠনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। এখন দেখো যে ভিরিয়য়েড দু ধরনের গঠন হয়, সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড সার্কেল রড টাইপ ভিরিয়য়েড স্ট্রাকচার, আরেকটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড সার্কুলার ব্রাঞ্চ টাইপ, অর্থাৎ শাখা প্রশাখা বিশিষ্ট। একটা রডের মতো সোজা গঠন, আবার কিছু শাখান্বিত অংশ দেখা যেতে পারে। তার মানে বোঝা গেল যে ভিরিয়য়েড আসলে আকার আকৃতি পরিবর্তন করতে সক্ষম এবং তাকে দুটি যে গাঠনিক কাঠামো হিসেবে প্রায়শই লক্ষ্য করা যায়। এবং শেষে দেখো একটি ব্যাঙেচে আকৃতির ভাইরাস অর্থাৎ ব্যাকটেরিওফাজের গঠন রয়েছে। তো এখান থেকে আমরা ভাইরাসের বিভিন্ন ধরনের যে প্রকরণ সেগুলো জানতে পারছি। তো শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকলো। এর পরবর্তী লেকচারে আমি এই আলোচনার ধারাবাহিকতায় আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং আমার ক্লাস লেকচারগুলো ফলো আপ করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর এই বৈশ্বিক মহামারীর সময়ে বাড়িতে নিরাপদে অবস্থান করবে, খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের না হয় ভালো। তো শিক্ষার্থীরা, আগামী লেকচার আগ পর্যন্ত তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে এই অংশের ধারাবাহিকতা তোমাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ।